মায়া এবং যত্ন যখন একত্রে মেশে তৈরি হয় ডুয়ার্স। নদী, পাহাড়, জঙ্গল, বন্যপ্রাণ, চা বাগান, কি নেই আমাদের ডুয়ার্সে। তবে প্রকৃতির এই পরমা সুন্দরী কন্যার রূপ সবচেয়ে বেশি খোলে বর্ষাকালে। চলুন আমাদের সাথে ঘুরে দেখুন বৃষ্টি স্নাত ডুয়ার্সকে। নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা যেমনটা জানেন, আমরা রয়েছি ঝালং রিভার ক্যাম্পে। গতকালই আমরা এখানে এসে পৌঁছেছিলাম। গত পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। প্রায় মাঝরাত থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার জন্য নদীর জল বেড়েছে বেশ খানিকটা, তাই আজকে আর জলে নামার রিস্কটা নেওয়া গেল না। নদী, পাহাড়, জঙ্গল, প্রজাপতি আর তার সাথে রাত ভোর বৃষ্টি, এই দিনটা মনে থাকবে বহুকাল। ঝালং রিভার ক্যাম্প কিভাবে বুক করবেন, ট্যারিফ কত, এখানে আসবেনই বা কিভাবে, সমস্ত তথ্য ভিডিওর এন্ডে আমরা আপনাদের সাথে ভাগ করে নেব। এখন ব্রেকফাস্টটা সেরে নিই, 10টায় চেক আউট। একটা ছুটি কাটানো সকাল, চায়ের কাপটা যদি নদীর এতটা সামনে হয় আর রুমের থেকে বসে হয়, তাহলে এক্সপিরিয়েন্সটা কীরকম হতে পারে ছবিতে দেখে অনেকটাই ঠাউর করা যাচ্ছে। এমন ছায়া সুনিবিড় শান্তির নীড় ছেড়ে যেতে তো ইচ্ছে করে না, কিন্তু যেতে তো হবেই। তবে আজ দিনটা আমাদের ফাঁকা। আজ আমরা ঘুরে দেখব পাশাপাশি বেশ কিছু জায়গা, যার মধ্যে প্রথমেই যাব আমরা বিন্দু, তারপর যাব একটা খুব সুন্দর ফটোজেনিক জায়গাতে, যার নাম দলগাঁও। এখন বাজে 10:30। আমরা রওনা দিয়ে দিলাম বিন্দুর পথে। আপনাদের জানিয়ে রাখি, রাস্তা থেকে এই যে বাড়িটা দেখা যাচ্ছে সবুজ রঙের, এটা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের গেস্ট হাউস। তার ঠিক পাশের রাস্তাটা দিয়েই আমাদের যেতে হবে ঝালং রিভার ক্যাম্পে। বর্ষাকালে ডুয়ার্স আসলে এই নাম না জানা কত ঝোড়া যে আপনার পা ভিজিয়ে যাবে তার কোনো ইয়ত্তা নেই। ঝোড়ার জলটা যাতে রাস্তায় না পড়ে তার কি সুন্দর বন্দোবস্ত করেছে দেখুন। শীতের মরশুমে আসলে এ দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন না, তখন আবার সাউন্ড অফ তিস্তাকে দুষবেন না কিন্তু। আমরা পেরোচ্ছি জলঢাকা হাইড্রাল প্রজেক্টের অফিস।
WBFDCতে যদি বুকিং না পান তাহলে করবেন কি? চিন্তা নেই, সাউন্ড অফ তিস্তা আছে না। এটা হলো RJ হোমস্টে, জলঢাকা নদীর একদম কোলেই। রেস্তোরাঁটা ওপরে, রুমগুলো নিচে। রুমগুলোর থেকে জলঢাকার অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়। RJ হোমস্টের পাশেই আছে রিভার ভিলা হোমস্টে। এটার ভিউ আরও সুন্দর। বিন্দু ব্যারেজের গেট বোধহয় বন্ধ আছে, তাই নদীতে জল এতটা কম। কাল প্রচণ্ড বৃষ্টি হওয়ার পর আজকের ওয়েদার একদম ঝকঝকে। সাদা মেঘের দল এমনভাবে উড়ে বেড়াচ্ছে যেন মা চলেই এলেন। এই আমরা চলে এলাম অ্যাপেল স্টোন রেস্টুরেন্টের কাছে। এখানেই দুপুরের খাবারটা অর্ডার দিয়ে আমরা চলে যাব বিন্দু। ফেরার পথে এই জায়গাটা আপনাদের আমরা দেখাবো। আমরা চলেছি বিন্দু জলঢাকা ব্যারেজ। জলঢাকা নদী উত্তরবঙ্গের অন্যতম একটা গুরুত্বপূর্ণ নদী। এই নদী যেখান দিয়ে বয়ে গেছে সেখানে জমি যথেষ্ট উর্বর। যখন পাহাড় দিয়ে বয়ে আসে, যখন তার স্লোপ খুব বেশি থাকে, সেখানে উৎকৃষ্ট মানের আদা, কমলালেবু, এলাচ, বেদানা এইসবের চাষ হয়। একটু যখন নিচের দিকে পড়তে শুরু করে, একটু যখন প্লেনে আসে, তখন সেখানে তৈরি হয় ভালো কোয়ালিটির চা, যার নাম জগৎ বিখ্যাত। আর যখন সে পড়ে যায় প্লেনে, তখন সেখানে তৈরি হয় ধান, পাট আর তামাক। সত্যি আপনি যদি জলঢাকা নদীর গতিপথ লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই নদী উত্তরবঙ্গের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমরা এসে পৌঁছে গেলাম ভারত ভুটান সীমান্ত বিন্দুতে। ইন্দো ভুটান বর্ডারে এই বিন্দু দেখতে আপনারা অনেকেই আসেন, কিন্তু জানেন কি এই বিন্দু হলো ইন্ডিয়ার সেকেন্ড ওল্ডেস্ট ড্যাম, যেটা জলঢাকা রিভারের ওপরে তৈরি হয়েছে। প্রসঙ্গত বলে রাখি যে ইন্ডিয়ার ওল্ডেস্ট ড্যাম হলো কালনানাই ড্যাম, যেটা কাবেরী রিভারের উপরে অবস্থিত তামিলনাড়ুতে, যার অপর নাম গ্র্যান্ড অ্যানিক্যাট। জানেন যে এই ড্যামটা তৈরি হয়েছিল কিন্তু চোল সাম্রাজ্যের সময়। এখানে এলে মাঝে মাঝে ঘড়িতে আর মোবাইলে একটু টাইমিংয়ের ডিস্টার্ব হতে পারে, হাফ অ্যান আওয়ার প্লাস মাইনাস হতে পারে। মাঝে মাঝে ভুটানের নেটওয়ার্ক ধরে ফেলে। ভুটানের নেটওয়ার্ক ধরলে টাইমটা একটু পাল্টে যায়। ভয় পাওয়ার কিছু নেই,
আপনি পিছিয়েই আছেন। অ্যাপেল স্টোন রেস্টুরেন্টে আপনাদের স্বাগত। এমন অদ্ভুত নামের কারণ দেখাচ্ছি। স্টিভ জবসের কাছে এই অ্যাপেলের খবর ছিল কিনা তা আমাদের জানা নেই, তবে আমাদের উত্তরবঙ্গ প্রেমী মানুষদের কাছে এই অ্যাপেল খুব পরিচিত। এখানকার খাবার কিন্তু বেশ ভালো। আপনারা যদি বিন্দু ঘুরতে আসছেন তো যাওয়ার সময় এখানে অর্ডার দিয়ে যাবেন, ফেরার সময় একদম অ্যাপেলের সামনে নদীর কলকল শব্দ শুনতে শুনতে খাওয়ার মজাই কিছু আলাদা হবে। ব্যারেজের গেটগুলো সব বন্ধই দেখলাম, তাই নদীর জল বেশ কম। এমনিতে বর্ষাকালে এই জায়গায় দাঁড়িয়ে নিচের দিকে তাকালে মাথা ঘোরে, জলের স্রোত এত বেশি থাকে। দেখতে দেখতেই আমরা চলে এলাম গৈরিবাস ভিউ পয়েন্টে। যাওয়ার সময় ওই ভিউ পয়েন্টটা আপনাদের দেখিয়েছিলাম। এখান থেকে জলঢাকার ভিউ অপূর্ব সুন্দর। শুরু হয়ে গেছে টিপটিপ বৃষ্টি, আর এই পাহাড়ি বৃষ্টিতে ভিজতে কার না ইচ্ছে করে। গৈরিবাস মোড় থেকে বাম দিকে চলে যাচ্ছে চাপটামারি, আমরা যাব ডান দিকের উঁচু রাস্তা ধরে দলগাঁও ভিউ পয়েন্টে। এই তল্লাটে যদি কোনোদিন আসেন তাহলে দল বেঁধে একবার ঘুরে যেতে পারেন দলগাঁও। আমরাও সেই পথেই। যে রাস্তা দিয়ে গাড়িটা বাঁকলো সেই রাস্তাটা আরেকটা সুন্দর জায়গাতে যেয়ে ওঠে, তার নাম রঙ্গ। নদীর ধারে যদি 1-2 দিন কাটাতে চান তাহলে কিভাবে কাটাবেন, কি করবেন, সেই সমস্ত জিনিস নিয়ে আমাদের ভিডিও আছে। আই লিঙ্কে দেওয়া থাকলো, ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকলো, চাইলে দেখতে পারেন। সুন্দর জায়গাটার নাম রঙ্গ। এ বঙ্গে খুব একটা পুরনো নয়। পাহাড়ি পথের বাঁকে কিছু জায়গায় চোখ, মাথা এবং মন তিনটেই আটকে যায়। এত সুন্দর জায়গা দেখলে কি না দাঁড়িয়ে পারা যায়? দলগাঁও যাওয়ার এই রাস্তাটা একটা কবিতার থেকে কিছু কম নয়। চেকপোস্টে এন্ট্রি করিয়ে আমরা ঢুকে পড়লাম দলগাঁও ভিউ পয়েন্টের রাস্তায়। গৈরিবাস মোড় থেকে মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার রাস্তা। দলগাঁওয়ের এই পুরো জায়গাটা জুড়ে বিভিন্ন রকম ঔষধি গাছের চাষ হয়।
বৃষ্টি মাথায় নিয়েই আমরা পৌঁছে গেলাম দলগাঁও ভিউ পয়েন্টে। ওই যে দেখা যাচ্ছে জলঢাকা নদী একটা সুন্দর টার্ন নিয়ে এই সামনে হয়ে বয়ে চলেছে, আর তার ওপরে যেটা আছে ওটা হচ্ছে ভুটান। ভুটানের ওটা একটা হসপিটাল। সেভেন পয়েন্ট ট্যুর যদি আপনারা 2 দিনে ভাগ করে করেন তাহলে একদিনের সাথে দলগাঁও ভিউ পয়েন্টকে আপনারা অবশ্যই জুড়ে নেবেন। শীতের সময় এখানে এলে দলগাঁও থেকে ভুটানের স্নো ক্যাপ মাউন্টেনের অনেকটা অংশ দেখা যায়। দলগাঁওতে থাকার জন্য গভর্নমেন্টের কিছু কটেজ থাকলেও যেহেতু জায়গাটা খুব নিরিবিলি, এখানে তেমন খুব একটা বেশি কেউ থাকেন না, তাই এখানকার সার্ভিসও আপ টু ডেট নয়। আমরা বলবো ফ্যামিলি নিয়ে এসব জায়গায় না থাকাই ভালো। দলগাঁও ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা সোজা যাব চাপড়ামারির রাস্তায়। ওপর থেকে দেখা যাচ্ছে নকশাল খোলার ওপর নতুন ব্রিজ তৈরি হচ্ছে। ডুয়ার্সের মধ্যে কোথাও বৃষ্টি হোক আর নাই হোক, এই জায়গাতে অল্প একটু বৃষ্টি হয়, কোনো ঠিক নেই। এখন হচ্ছে, আবার 500 মিটার যেয়ে দেখবেন যে বৃষ্টি নেই। বৃষ্টির একটা খামখেয়ালিপনা এখানে চিরকাল লক্ষ্য করেছি। ভালোবেসে এই জায়গাটা আমরা নাম দিয়েছি ডুয়ার্সের চেরাপুঞ্জি। আর কয়েক কিলোমিটার গেলেই চাপড়ামারি ফরেস্ট। 1895 সালে এটা রিজার্ভ ফরেস্টের মর্যাদা পায়, আজ থেকে প্রায় 100 বছরেরও বেশি আগে। আর এই চাপড়ামারির মধ্যে চাপড়ামারি কথাটা এসেছে চাপড়া থেকে। চাপড়া হচ্ছে একটা ছোট মাছ যেটা এখানে প্রচুর পরিমাণে পাওয়া যেত। মারি মানে কিন্তু মারা না, প্রচুর পরিমাণে পাওয়া যেত। এখান থেকেই পুরো নাম এসেছে চাপড়ামারি। এটাই হলো চাপড়ামারি ওয়াচ টাওয়ার যাওয়ার গেট। এখন বর্ষাকালে বন্ধ আছে। ঘন জঙ্গলের মধ্য দিয়ে চলে যাওয়া এক রেল লাইন, যে রেল লাইন সবসময় বিতর্কের জন্ম দিয়েছে। প্রগতিশীল হতে গিয়ে কি আমরা বন্য প্রাণের ক্ষতি করে ফেলছি? আজকের ভিডিও রীতি টানার আগে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমরা আগের পর্বে পেয়েছি তার সমাধান করে দেওয়াটা জরুরি।
ঝালং রিভার ক্যাম্প wbfdc.net থেকে অনলাইনের মাধ্যমে বুকিং হয়, কিংবা কলকাতার অরণ্য ভবনে সরাসরি গিয়ে আপনারা বুকিংয়ের জন্য আবেদন করতে পারেন। এখানে রয়েছে 3টে ক্যাটাগরির রুম, ভাড়া 2500, 3000 এবং 3500 টাকা উইদাউট জিএসটি। ঝালং রিভার ক্যাম্পে আসতে গেলে নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো নিউ মাল জাংশন। নিউ মাল জাংশন থেকে কিছু শেয়ার গাড়ি আপনারা পেয়ে যাবেন ঝালং আসার জন্য, তবে তাদের টাইমের কোনো ঠিক নেই। ঝালং রিভার ক্যাম্প থেকে আপনারা পাশাপাশি ঘুরে দেখতে পারেন বিন্দু, পারেন, দলগাঁও, রঙ্গ, চিসাং, তোদে, তাংতা এই জায়গাগুলো। এছাড়াও ডুয়ার্সের বিখ্যাত 7.2-ও ঝালং রিভার ক্যাম্প থেকে আপনারা করতে পারেন। ঝালং বিন্দু যাওয়ার রাস্তার কাজ প্রায় 95% কমপ্লিট হয়ে গেছে। ছোট গাড়ি, বাইক যে কোনো কিছু নিয়ে আপনারা এখানে আসতে পারেন, কোনো সমস্যা হবে না। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।